এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন, কারণ এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 6টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। এমআর আসাদ জানাচ্ছেন বিস্তারিত। আকস্মিক বন্যা এসব এলাকার মানুষকে হতভম্ব করে দিয়েছে। বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন, এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে। ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না। ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এখন সেই ফাউন্ডেশন তৈরি হয়েছে। সকল শহীদ পরিবার এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে। এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি। পোশাক শ্রমিকদের দেশের অর্থনীতির স্বার্থে কাজে ফিরে যাওয়ার অনুরোধ করেন ডক্টর ইউনূস। মালিকদের প্রতি আহ্বান জানান শ্রমিক বান্ধব হওয়ার। তৈরি পোশাক, ওষুধ শিল্প, এইসব এলাকায় শ্রমিক ভাই বোনেরা তাদের অভিযোগ জানানোর জন্য ক্রমাগতভাবে এই শিল্পের কার্যক্রম পরিচালনা বন্ধ রাখতে বাধ্য করছেন। এটা আমাদের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা মোটেই কাম্য নয়। এমনিতেই ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের পর যে অর্থনীতি আমরা পেয়েছি সেটা নিয়ম নীতিবিহীন দ্রুত ক্ষীয়মান একটা অর্থনীতি। ন্যায্যতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরির পাশাপাশি সার্ক পুনরুজ্জীবিত করার আশা প্রকাশ করেন তিনি। সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন সহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এই সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। বহুল প্রতীক্ষিত সংস্কার শুরুর অংশ হিসাবে 6টি নতুন কমিশন গঠনের ঘোষণাও ছিল জাতির উদ্দেশ্যে ভাষণে। গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান ডক্টর ইউনূস। অভিজ্ঞতা বিবেচনা করে এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয়ে বঞ্চিতদের হট্টগোল আর নানান আলোচনার মধ্যে 59 ডিসির মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করেছে সরকার। 4 জেলায় এসেছে রদবদল। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তারপরও সংকট কাটেনি। 59 ডিসিকেই বাতিলের আলটিমেটাম দিয়েছেন নিজেদের বঞ্চিত দাবি করা প্রশাসনের কর্মকর্তারা। এদিকে মঙ্গলবারের ঘটনাকে অশোভন বলে মন্তব্য করেছেন বিশৃঙ্খলা তদন্তে গঠিত কমিটির প্রধান। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। 2 দফায় দেয়া 59 জেলা প্রশাসকের নিয়োগ বাতিল দাবিতে মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ করেছেন এ পদে যেতে আগ্রহী বেশ কিছু কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে 3 ঘন্টার বেশি সময় হট্টগোল করেন তারা। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব খুরশেদ আলম খানের সঙ্গে বৈঠক করেন তারা। নতুন বাংলাদেশ গড়ার প্রাক্কালে প্রত্যেকটি সেগমেন্টে প্রত্যেকটি জায়গাতেই সেই সৎ মেধাবী যোগ্য অফিসাররা যাতে পদায়িত হয় সেটাই তো সবাই কামনা করে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান। জানান 8 জেলায় ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইল, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুর এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে। উইথড্র 1 নম্বর হলো লক্ষ্মীপুর জেলা, এটা কোনো সিরিয়ারিটি কোনো প্রায়োরিটি নাই। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর,
রাজবাড়ী এবং এই 8টা। আর আমরা বললাম যে 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করেন আওয়ামী লীগ আমলে বঞ্চিতদের পক্ষে জেলা প্রশাসক প্রত্যাশী উপসচিবদের সমন্বয়ক নুরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে একদল কর্মকর্তা। তাদের দাবি 8 জন নয়, সব ডিসিকে বাতিল করতে হবে। এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর পৌঁছাবেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বঞ্চিত কর্মকর্তাদের অসন্তোষ থেকে সৃষ্ট হট্টগোল তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম.এ. আকমল হোসেন আজাদের নেতৃত্বে 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের আচরণে প্রমাণ হয় তারা ভালো কাজ করেনি। গতকালকের ঘটনাটা আমি সাধারণভাবে মনে করি টিভি নিউজ দেখে এটা শোভন হয় নাই। কারা করেছে? যারা অনেক সিনিয়র অফিসার, ডেপুটি সেক্রেটারি এবং ডিসি হতে ইচ্ছুক, তাদের তালিকায় নাম ছিল, তারা হন নাই। 700 জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি, এটা কি ঠিক হবে? আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে 60 জন দেন। এখন যারা হয় নাই তারা তো কোনো পদাবনত হয় নাই, ইজ্জতহানি হয় নাই। তারা কেন হয় নাই আমরা কিন্তু প্রকাশ করিনি। যদি প্রকাশ করি করার কোনো আইনগত সুযোগ থাকে, যেটা আসলে নাই আইন অনুযায়ী, তাহলে তারা সোশ্যালি এম্বারেসড হবে। সবাইকে স্বৈরাচার আমলের সুবিধাভোগী মনে হলে ডিসি নিয়োগ দেয়া কঠিন হবে বলেও জানান আকমল হোসেন আজাদ। যদি আপনি প্রিকনসেপ্ট বলেন যে এদের সবাই স্বৈরাচারের আমলের বেনিফিশিয়ারি, উপকারভোগী, তাহলে ডিসি আমরা কোথায় পাবো? নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। আজই তৈরি পোশাক শ্রমিকের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার দুপুরে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদ এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি তথ্য জানিয়েছেন। বলেছেন, শ্রমিক না এমন অনেকেই অনুপ্রবেশকারী হিসেবে অসন্তোষ ছড়াচ্ছে। এ সময় বিজিএমইএ এর পক্ষ থেকে জানানো হয় 40 থেকে 60টি কারখানা এখনও বন্ধ রয়েছে। এর জেরে 10 থেকে 15% অর্ডার সাময়িক সময়ের জন্য অন্যখানে চলে গেছে বলেও জানিয়েছে বিজিএমইএ। উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে, আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে, সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তা প্রতিহত করতে বিএনপির গণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। আর শেখ হাসিনার শাসনামলে নির্বাহী বিভাগকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করলেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আবারও সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে ব্রিফিংকালে বিষয়টি নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। স্মরণ সভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংগ্রাম চলমান, আর এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই 15ই সেপ্টেম্বর এই দেশের মানুষ, এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে। এদিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকের মুখোমুখি হন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত 15-16 বছরের দেশের চরম রাজনীতিকরণ এবং ক্ষমতার অপব্যবহার এবং নিজেদের লোক বসানোর যে একটা প্রচেষ্টা ছিল, দেশের আজকে এই নির্বাহী বিভাগে আজকে বস্তুতপক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই। এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয়, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান এই বিএনপি নেতা। আগামীর বাংলাদেশ যেটা আমরা সবাই মিলে করতে হবে, এটা তো কেউ একা করতে পারবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা দেশের সম্পদ লুট করে বলেও মন্তব্য করেন তিনি। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের পরিবারের সাথে সাক্ষাৎকালে রিজভী এসব কথা বলেছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে জানিয়ে রিজভী পরাজিত ঘাতকদের বিরুদ্ধে সোচ্চার থাকতে সবার প্রতি আহ্বান জানান। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কেউ সত্য লিখতে গিয়ে যেন ডিজিটাল নিরাপত্তা আইনের সেই কালাকানুনের শিকার হয়ে কারাগারে থাকতে না হয়, সেই প্রচেষ্টা নিতে হবে। এখনো পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি কেন? ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত 11:15টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনিকে পুলিশে হেফাজতে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়। গত মঙ্গলবার ডিএমপির খিলগাঁও থানায় এই মামলাটি দায়ের করেন জনির বাবা ইয়াকুব আলী। রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই আদেশ দেন। এর আগে সিএমএম আদালতে তৌফিক ইলাহিকে হাজির করে 10 দিন রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শিক্ষার্থী আন্দোলনের সমর্থন দিতে গিয়ে প্রবাসে চাকরি হারালেও স্বৈরাচারের পতন হওয়ায় কোনো আফসোস নেই দুবাই ফেরত বাংলাদেশিদের। সম্মিলিত প্রচেষ্টায় সবার জন্য সুন্দর দেশ নির্মাণ করতে পারলে চাকরি ও স্বপ্ন হারানোর কষ্ট দূর হয়ে যাবে বলে মনে করেন তারা। আরব আমিরাতে বিক্ষোভ থেকে শুরু করে কারাগার হয়ে দেশে ফেরা পর্যন্ত রেমিটেন্স যোদ্ধাদের গল্প জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রাজপথে নামেন রেমিটেন্স যোদ্ধারা। এমনই একদল প্রবাসী মিছিল করতে গিয়ে আরব আমিরাত সরকারের বিরাগভাজন হন। আইন অমান্য করে বিক্ষোভের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় অসংখ্য বাংলাদেশিকে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের অনুরোধে 57 জনকে সাধারণ ক্ষমা করেন দেশটির রাষ্ট্রপতি। বিদেশের কারাগার থেকে ক্ষমা পেয়ে ফিরে আসা সন্তানকে পেয়ে নিজের অনুভূতি জানালেন জহিরুল ইসলাম নাহিদের বাবা। আমার ছেলে একজন দেশপ্রেমিক, আমার ছেলে যদি দেশের জন্য জীবনও যায় আমার কোনো দুঃখ নাই, আমার ছেলে কোনো খারাপ কাজে যায় নাই। ছেলে আবার আমার বুকে আল্লাহ ফিরে আনছে। ডক্টর ইউনূস স্যারের ওনার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে ওনার কূটনীতিক আলোচনার মাধ্যমে আমার ছেলে আমার বুকে ফিরে আসছে, আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি। বাংলার রাজপথে নিরস্ত্র ছাত্রদের উপর নির্বিচার গুলিবর্ষণের দৃশ্য তাদের বিদেশের মাটিতে প্রতিবাদী হতে বাধ্য করেছে বলে জানান কারামুক্ত নাহিদ। কিছুটা আমার ক্ষতি হবে এটা আমি জানতাম, কিন্তু এত মানুষের ক্ষতি হবে সেটা আমি কখনোই জানতাম না। কিন্তু দেশের অবস্থা দেখে আমি আসলে থাকতে পারি নাই। সর্বোচ্চ কষ্টটা ফিল করেছি, কারণ আমি জানি না আমার দেশ স্বাধীন হয়েছে কিনা। আরব আমিরাতে ছিল নিজস্ব ব্যবসা ও ব্যক্তিগত গাড়ি খালিদের। দেশকে স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে শরিক হতে গিয়ে হারিয়েছেন সোনালী ভবিষ্যৎ সহ সবকিছু। তারপরও নেই কোনো আফসোস। এই দিনকে রাত্রে আমরা মিছিল করার পরে রাত্রে 9টার দিকে আমাদের উঠায় নিয়ে আসছে। আমরা 1 মাস 20 দিনের মতো জেল কাটছি। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ওই জায়গায় অনেক কিছু, আমার গাড়ি ঘোড়া ছিল, আমার গাড়ি এখানে, আমার নতুন লাইসেন্স আমি পাইছিলাম না। নতুন লাইসেন্স পাওয়ার পরে আমি গাড়িটা কিনছিলাম, গাড়িটা আমি চালাইতে পারি না বেশি দিন। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশকে সবার জন্য বাসযোগ্য করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বর্ণাল ভবিষ্যতের স্বপ্ন থেকে কক্ষচ্যুত শ্রমিকরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সাম্প্রতিক বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অবকাঠামো, কৃষি ও মৎস্য খাতে শত কোটি টাকার
ক্ষতি হয়েছে। সরকারি সহযোগিতা না পেলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। উপজেলা প্রশাসন এবং কৃষি ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এসব ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আখাউড়া থেকে মোশাররফ হোসেন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওড়া নদীর বাঁধের ৪টি অংশ ভেঙে প্লাবিত হয় অন্তত ৪৬টি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৫০০ পরিবার ও ১৪ কিলোমিটার সড়ক। বন্যায় আমাদের বাড়ি ঘর দুয়ার যা আছে সব গেছে। প্রতি বছরে আমরা রাস্তাটা ভাঙা পড়ে। আমাদের এই বেড়িবাঁধটি অতি দ্রুতভাবে সংস্কার করে নতুনভাবে বেড়িবাঁধটি বেঁধে দেওয়া হয়। বাঁধ ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাঁধের যে অংশগুলো ভেঙে গেছে, এলজিডি সড়ক আছে উপরে, সেই সড়কগুলোতে আমাদের পানি উন্নয়ন বোর্ডের লোকজন ইতোমধ্যেই জরিপ করে নিয়ে গেছেন। তাদের বক্তব্য অনুযায়ী এটা যত দ্রুত সম্ভব এস্টিমেট করে অর্থাৎ প্রাক্কলন প্রস্তুত করে তারা এটার কাজে নেমে পড়বেন। বীজতলা ক্ষতিগ্রস্ত হয়, রোপা আমনের আবাদ হুমকিতে পড়েছে বলে জানান কৃষকরা। সরকার আমাদেরকে সহযোগিতা না করে চারা দিয়ে আমরা আবার নতুন করে বোনার মতন কোনো সুযোগ নাই। বন্যার পানি এসে সবগুলাই তলায় গেছে। আখাউড়ায় প্রায় ২০০০ হেক্টর আবাদি জমি এবং কৃষিতে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষির আবাদি জমি মোট ১৯৬৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদেরকে ক্ষতিপূরণের জন্য সরকারি পুনর্বাসনের আওতায় রোপা আমন মৌসুমে ৪০০০ জন কৃষকের জন্য পুনর্বাসন এসেছে। উপজেলার ৩টি ইউনিয়নের ১৫০০ পুকুর ও জলাশয়ের মাছ ভেসে ৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রায় আমার ৩টা পুকুরে প্রায় মনে করেন ৯ থেকে ১০ লক্ষ টাকার মাছ চলে গেছে। হাওড়া নদীর ভাঙনের জন্য আমাদের মাছ সব চলে গেছে। প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মতো মাছ ক্ষয়ক্ষতি হয়েছে। ১-২ জন চাষি ব্যতীত বাকি সবাই ঋণগ্রস্ত বা বিভিন্নভাবে দেউলিয়া হয়ে যাবে। আমাদের আখাউড়া উপজেলায় প্রায় ১৩৫৭টি পুকুর ভেসে গেছে সম্পূর্ণ বন্যার পানিতে। মাছের পরিমাণ ২১২৫ মেট্রিক টন। টোটাল আমরা ক্ষতির পরিমাণ আমরা যেটা পেয়েছি ৫১ কোটি ৭৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার ধকল কাটিয়ে আখাউড়ায় ক্ষতিগ্রস্ত মানুষ আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর ভাঙন হুমকিতে পড়েছে বহু বাড়িঘর, ফসলি জমি, ২টি রেল সেতু ও বিএডিসি গোডাউন সহ বেশ কিছু স্থাপনা। এতে আতঙ্কে ঘর ছেড়েছেন অনেকে। এদিকে চাঁদপুরে ডাকাতিয়া নদীর আগুন ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর, কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভৈরব থেকে জামাল আহমেদ ও চাঁদপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর হঠাৎ ভাঙনে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। এছাড়াও মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী বাজারে প্রবেশের একটি বাইপাস সড়ক। ভুক্তভোগীদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ভাঙন। বালু কাটার কারণে আমাদের এই বাড়িঘর ভেঙে গেছে। ৩০-৩৫টা ঘর ছিল, সবগুলো ভেঙে একসাথে গেছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তর কাজ করে চলছে বলে জানালেন স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তা। আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলার যে পানি উন্নয়ন বোর্ডের যে এক্সেল মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। ওনারা দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছে। এদিকে চাঁদপুরে ডাকাতিয়ার করাল ঘাসের মধ্যে তলিয়ে গেছে প্রায় ৫০০ মিটার এলাকা। ভাঙনের হুমকিতে রয়েছে আরও ৫ শতাধিক পরিবার। এতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গত এক দশকে বাগাতি গাছতলা ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে ১ কিলোমিটার এলাকার অসংখ্য বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ফসলি জমি। অচিরে সবকিছু ভাঙা নদীতে বিলীন হয়ে গেছে, কবরস্থান, মসজিদ সবকিছু নিয়ে গেছে। এখন মাথা গোছানোর মতন ঠাই দেওয়ার মতন জায়গাও আমাদের নাই। ভাঙনের প্রতিরোধের জন্য সরকারের কাছে আমরা আকুল আবেদন করতেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে একটি ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। পরিকল্পনাটি পাশ হলেই কাজ শুরু হবে। স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে এই এলাকায় ৩০০ মিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করে নদী ভাঙনের প্রবণতা রোধ করা হবে। অচিরেই নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হবে নদীর পাশে বসবাসকারী পরিবার। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ দেখা করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবির একাধিক সূত্র এই খবর নিশ্চিত করেছে। পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে আসা
ক্রিকেটারদের সাথে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়া থাকতে পারেন আরও 2 কর্মকর্তাও। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেই সময়ই বলা হয়েছিল পাকিস্তান থেকে ফিরলে বাংলাদেশ দলের ক্রিকেটারকে সংবর্ধনা দেবেন তিনি। আগামী 15 সেপ্টেম্বর 2 টেস্ট ও 3 টি20 সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ। পরিবর্তন আসছে জাতীয় ক্রিকেট লিগে। এবারে 4 দিনের টেস্ট ম্যাচের পাশাপাশি টি20 ফরম্যাটেও হবে খেলা। বিসিবিতে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। সিঙ্গেল টায়ারে হবে আসরের ম্যাচগুলো। ক্রিকেটারদের পারফরমেন্স উন্নতির জন্য পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টের মান উন্নয়নে আরও পরিবর্তন আনা হবে বলে জানিয়ে একে সেরা টুর্নামেন্ট হিসেবে অভিহিত করেন বিসিবির নির্বাচক। ন্যাশনাল লিগের জন্য যে প্রাথমিক যে দলটা হয় 30 মেম্বার্সের, তো সেটা থেকে ক্যাপ্টেন এবং কোচকে ডেকে ওদের সাথে কথা বলে আমাদের ফিটনেস ক্যাম্পের জন্য আমরা ওটা থেকেও আরেকটু রিডিউস করি। এবারকার ন্যাশনাল লিগ আমাদের সিঙ্গেল টায়ার হবে। আগে যেমন টায়ার 1 টায়ার 2 ছিল, এবার স্ট্রেট ওয়ে হবে, সবার সাথে সবাই খেলবে আর কি। অদূর ভবিষ্যতে আরও প্ল্যান আছে, হয়তো সেগুলো এক্সিকিউট হবে, তা এটা দিয়ে শুরু করা হচ্ছে। বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন সুজন, এখনও তার পদত্যাগের কারণ জানা যায়নি। এর আগে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। এর মধ্যে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ক্রিকেট অপারেশনস কমিটির সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। 2023 সালে নির্বাচিত হওয়ার পর থেকে নাজমুল হাসান পাপনের বোর্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেখা গেছে তাকে। বিসিবি পরিচালকের পদের সঙ্গে বিভিন্ন সময় টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন সুজন। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। গণভবন ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু। দেশ সংস্কারে 6টি কমিশন গঠন, নিহতদের পরিবারকে পুনর্বাসনের আশ্বাস ডক্টর ইউনূসের। আজই পরিশোধ করা হবে পোশাক শ্রমিকের বকেয়া বেতন ভাতা, জানালেন শ্রম উপদেষ্টা। এখনও বন্ধ অর্ধশতাধিক কারখানা। নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোল। 8 জনের নিয়োগ বাতিল, যোগ্যতার ভিত্তিতে পদায়ন দাবি বঞ্চিতদের। এবং গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, বিএনপির গণ আন্দোলন অব্যাহত থাকবে। পরাজিত ঘাতকদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান সিনিয়র নেতাদের। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।